গল্প আত্মহত্যার নেপথ্যে। গল্পকার সাদিয়া আক্তার। কথা তাহমিদ তামিম। পর্ব ৬। দ্রুতগতিতে বাস ছুটে চলেছে পাঁচুলিয়া শহরের উদ্দেশ্যে। আলভির চোখ বন্ধ, তবে মস্তিষ্ক সজাগ। অনেক প্রশ্ন, কিন্তু উত্তরের কোটা খালি। মিস্টার জামশেদ, বাড়ির দেওয়ালে ঝুলানো ফটো ফ্রেমের আসল গল্পটা কি? অ্যাপ কিভাবে একটা মানুষকে নিয়ন্ত্রণ করলো যে সে নিজের সর্বোচ্চ কষ্ট দিয়ে আত্মহত্যা করবে? সব ঘটনা কেন পাঁচুলিয়ার সাথে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে যাচ্ছে? এমন সব প্রশ্ন বারবার নাড়া দিচ্ছে আলভির মনে। সময় যেন বড় দীর্ঘ হয়ে যায়। নিজেকে প্রবোধ দেয়, এবারে পদক্ষেপ নিতে হবে খুব সাবধানে ও সতর্ক হয়ে, যেন পাওয়া খণ্ডসূত্র একটি সমাধানে পরিণত হয়। লম্বা শ্বাস নিয়ে ফোনের স্ক্রিনে নাম্বার খোঁজে পাঁচুলিয়া শহরের ইন্সপেক্টর শামসকে কল করে। জি, আমি আলভি বলছিলাম। ভালো আছেন? জি জি, চিনতে পেরেছি মিস্টার আলভি। ভালো আছি। হঠাৎ গোয়েন্দা সাহেব আমাকে স্মরণ করলো। হা হা হা, আমি চলমান সিরিয়াল কিলিংয়ের কেসটায় আমিও আছি। ও আচ্ছা আচ্ছা, কোনো সাহায্য লাগবে? হুম, লাগবে। বলা যায় না, অসুর নিধন পাঁচুলাতেও হতে পারে। বলেন কি? আচ্ছা, তো কি সাহায্য করব? আমার শিপন রায়ের পরিবারের সাথে দেখা করাটা জরুরি। ওনারা কি এখনো আছেন? শিপন রায়, ওই যে ছেলেটা কিছুদিন আগে সুইসাইড করলো। হুম হুম, হোস্টেল রুমে। আচ্ছা, যতটুকু মনে পড়ে ওর বাবা তো হাই স্কুলের প্রিন্সিপাল। এখনো থাকার কথা। আমি দেখছি। জি ধন্যবাদ। আর ঠিকানাটা দয়া করে আমাকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, দিয়ে দেব। বলছি, আপনি এখন গাড়িতে নাকি? হুম, আপনাদের পাঁচুলিয়াতেই আসছি। ও, তাহলে তো আমার বাড়িতেই থাকতে হবে। কোনো বারণ শুনছি না। না না, বললাম না, বারণ শুনছি না। আপনি বরং আমাদের বাড়িতে থাকবেন। এখানেই বাকি কথা হবে। আমি আসবো আপনাকে নিতে। শুধু শুধু ঝামেলা করছেন। এত বুঝি না। রাখছি এখন। আমি আসছি, এটা মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে। স্মিত হেসে কল কেটে দেয় আলভি। যবে থেকে কেসের সাথে জড়িয়েছে আলভি, 3 রাত কেমন যেন এক হয়ে গেছে। সারাদিন এত ব্যস্ত ছিল যে রবিনের কল মেসেজের রিপ্লাই করা হয়নি। দুবার রিং হতে ওপাশের রবিনের গলা শোনা যায়। ব্যস্ত হয়ে অভিবাদন জানায় আলভিকে। কি ব্যাপার রবিন, হঠাৎ এত উত্তেজিত কেন তুমি? আর বলো না, আজ আমি ছুটি নিয়ে বেরোবো ভাবছিলাম, তোমার সাথে থাকবো কেসের ব্যাপারে। হুম, তো? উফ, একটা ছেলে এসেছিল ট্রিটমেন্টের জন্য। সেম একই কথা, পাপ মুক্তি। বলো কি? তো তারপর? ছেলেটার কথাবার্তা কেমন যেন অসংলগ্ন। তার পরিবার পরিচয় ঠিকভাবে বলল না। পাপ মুক্তি নিয়ে কি বলেছে? আমার মনে হয় ওকে হয়তো ওর অগোচরে কেউ হিপনোটাইজ করছে, কিন্তু বুঝতে পারছে না। বলে স্বপ্নে কেউ ওকে আত্মা উৎসর্গ করতে বলছে। কারণ উদ্ভট একটা যুক্তি শোনায় আমাকে। বলে, যার জীবনে কোনো দুঃখ নাই, সে যদি স্বেচ্ছায় নিজের জীবনকে ত্যাগ করে, স্রষ্টা খুশি হয়ে তাকে পাপ মুক্তি দিবে। কি যত সব কথা! তুমি ওর রক্তের পরীক্ষা করনি? হ্যাঁ, স্যাম্পল নিয়েছি। রিপোর্ট চলে আসবে। গুড। শোনো, তোমাকে এখানে আসতে হবে না। তুমি কিছু কাজ করে দাও বরং। হুম হুম, বলো না। তুমি এখনই থানায় যাবা আর ওই ছেলেটার স্কেচ করাবা। ওকে খুঁজে বের করতে হবে। ছেলেটা তো কাল আবার আসবে বলেছে। নাও আসতে পারে। দ্বিতীয় কোনো অঘটন হোক, এটা চাই না। জলদি করো। আচ্ছা, আমি বেরোচ্ছি। রাত ঠিক 10টায় হিজলপুর থেকে আগত বাস এসে থামে পাঁচুলিয়া শহরে। আলভি বাস থেকে নেমেই খেয়াল করে ইন্সপেক্টর শামস তার জন্য অপেক্ষা করছে। কুশল বিনিময় করে ওরা গাড়ি নিয়ে পৌঁছায় মিস্টার শামসের বাড়ি। বেশ যত্ন করে তারা আলভির উদর পূর্তি করার পরে চোখের পাতা জোড়া আর কোনোভাবেই বিচ্ছিন্ন রাখা সম্ভব হয় না আলভির। ভোর 5টায় ঘুম ভাঙে ফোন কলের শব্দে। আর মোড়া ভেঙে উঠে বসে আলভি। কল করছেন ইন্সপেক্টর বাবুলাল। সরি সরি, আলভি বাবু, আপনার ঘুম নষ্ট করলাম।
না, কি যে বলেন, আমাকেও তো উঠতে হতো। যাকগে, বলছি, কোনো জরুরি খবর? হ্যাঁ, ডাক্তারবাবু তো এসেছিলেন স্কেচ বানাতে। খোঁজ পেলেন ছেলেটার? গভীর স্বরে জানতে চায় আলভি। প্রায় সব বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে। সারা রাত আমাদের টিম সজাগ ছিল, কোনো বাড়িতেই নেই। হোটেল যে বাদ পড়ে গেল গো দারোগাবাবু। আসলে, স্মিত হেসে আলভি বলে, চোখ কান আমাদের আরও সজাগ রাখতে হবে ইন্সপেক্টর বাবু। আচ্ছা, আমি দেখছি। হুম। ফোন রেখে ফ্রেশ হয় আলভি। হালকা নাস্তা করে ইন্সপেক্টর শামসকে নিয়ে বেরিয়ে পড়ে শিপন রায়ের বাড়ির উদ্দেশ্যে। পুজোর ঘর থেকে বেরোতেই এত সকালে অপরিচিত লোকের আগমনে বিপন রায় বেশ অবাক হলেন। ইন্সপেক্টর শামস নিজের পরিচয় দিয়ে আশ্বস্ত করেন তাকে। আলভি এগিয়ে আদাব জানায়, এরপর বলে, মাস্টারমশাই, আমার শিপনকে নিয়ে কিছু জানার ছিল। এতদিন পর আবার কোনো পুরনো ক্ষত তাজা করতে চাইছেন? আমি সত্যিই ক্ষমা প্রার্থী, তবে আমাদের ধারণা যদি ভুল না হয় তাহলে আপনার ছেলে খুন হয়েছে। খুন? আমার ছেলে খুন? বলে বিপন রায় আহাজারি শুরু করেন। তিনি বিপত্তিক ছিলেন, তাই তাকে সান্ত্বনা দিতে চাকর শম্ভু ছাড়া আর কেউ ছিল না বাড়িতে। নিজেকে সামলিয়ে ধরা গলায় বলতে শুরু করেন, ছেলেটা আমার বড্ড চঞ্চল ছিল বাবু। মা মরা ছেলে আমার, কষ্ট করেই বড় হয়েছে। আমি ওর বাবা মা ছিলাম, কিন্তু ওই ওই যে দুষ্টু ছিল, তাই অনেক বকাও দিতাম। কি করব বাবু, ছেলে আমার লেখাপড়ায় মন দিত না। সারাদিন বন্ধু আড্ডা এসব করেই পার করত। একদিন একদিন আমি ওকে পাড়ার কিছু ছেলের সাথে নেশা করতে ধরে ফেলি। বাড়িতে এনে ছেলেকে প্রচণ্ড মার দিয়েছিলাম। এরপর থেকে বাবা ছেলের মধ্যে আরও বড় দেওয়াল হয়ে গেল। মাধ্যমিক পরীক্ষার পর নিজে এসে বলেছিল কলেজের হোস্টেলে থাকবে, বলে আবার কান্না জোরে দেন বিপন রায়। হুম। এরপরে এরপরে তো ছেলে আমার পরই হয়ে গেল, বাড়িতে এমন আসতো না। হ্যাঁ হ্যাঁ, মারা যাবার কিছুদিন আগে এসেছিল, কিছু বলেছিল না, সোজা ওর রুমে যাই, কি কি যেন নাই। এরপর আর মায়ের যা কিছু স্মৃতি ছিল সবই নিয়ে চলে যায়। আপনার স্ত্রীর জিনিস? কেন? জানি না বাবু, হয়তো ওর মাকে মনে পড়তো। শুধু এটুকু বলেছিল ওর মা নাকি পাপ মুক্ত করে গেছে সবাইকে। কি? আলভি চোখ বড় করে তাকায় শামসের দিকে, যদিও ইন্সপেক্টর শামস এর অর্থ বোঝেন না। আলভি পুনরায় জিজ্ঞেস করে, আচ্ছা মাস্টারমশাই, আপনি পড়াশোনা মানে উচ্চ মাধ্যমিক কোথায় করেছেন? শামসের কাছে এটি অহেতুক প্রশ্ন মনে হয়, তবুও সে উত্তর জানতে বিপন রায়ের দিকে তাকায়। ক্ষীণ কণ্ঠে বিপন রায় বলে, পাচুলিয়া সেন্ট্রাল কলেজ, সেই যেখানে আমার ছেলেও। মাস্টারমশাই, আসি এবার। ছেলে আমার আত্মহত্যা করেছিল বলে এতটাই রূঢ় বাবা হয়েছিলাম যে ওর সৎকারের পর্যন্ত যায়নি। কিন্তু কিন্তু এবার আমি বিচার চাই, আমার সর্বোচ্চ চেষ্টা করব। প্রিন্সিপাল বিপন রায় থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে দুজনেই। আলভি ইন্সপেক্টর শামসকে বলে এখনই তাদের একবার সেন্ট্রাল কলেজে খোঁজ নিতে যেতে হবে। বিনা বাক্য ব্যয়ে ইন্সপেক্টর শামস আলভিকে নিয়ে কলেজে হাজির হয়। সাধারণত এত সকালে অধ্যক্ষ মহোদয়ের সাক্ষাৎ পাওয়া দুষ্কর ছিল, তথাপি আসন্ন জাতীয় উৎসব কেন্দ্র করে হয়তো তিনি উপস্থিত থাকতে পারেন এই অনুমানে তারা সেখানে পৌঁছায়। দেখা যায় তাদের অনুমান ভুল হয় না, অধ্যক্ষ মহোদয় নিজ কামরায় ছিলেন। কেরানি গোছের লোকটাকে জানালে অধ্যক্ষ তার কক্ষ ওদেরকে ডাকেন। আলভি প্রথমে কুশল বিনিময় করে, এরপরে কলেজের সম্পর্কে নানা বিষয় নিয়ে অধ্যক্ষ মহোদয়ের সাথে আলাপ করে। এর মাঝেই তাদের জন্য 3 কাপ চাও দিয়ে যায় কেরানি। শিপনের প্রসঙ্গে জানা যায় ছেলেটি একদম নাকি চুপচাপ ছিল, তেমন কোনো বন্ধুও ছিল না। বেরিয়ে যাবার আগে আলভি একটা ছবি দেখালে অধ্যক্ষ মহোদয় উৎফুল্ল হয়ে যা জানেন বলেন। হাসি মুখে বেরিয়ে আসে আলভি। ইন্সপেক্টর শামস বিরক্তি নিয়ে বলেন, মিস্টার আলভি, কি করলেন এটা আপনি? যেমন, কাজের কোনো কথা বললেন না বলুন, চা খেলেন আর কলেজে রাজনীতি এসব না আলাপ জুড়ে দিলেন। রহস্যময় হাসি দিয়ে আলভি বলে, আসল খবর জেনে এসেছি, রাতে আবার ডাকাতিতে করতে যেতে হবে।
তো এখন চলুন বাড়ি যেয়ে পেট পূর্তি করে নেই। ইন্সপেক্টর শামস অবাক হয়ে বলেন, ডাকাতি করবেন? আস্তে, দেখেন খালি এই কেসটা আর কি কি করায়। আচ্ছা, আপনি তো আর আগে থেকে কিছু বলবেন না, চুপ থাকাই শ্রেয়। আলভি ইন্সপেক্টর শামসের দিকে তাকিয়ে মৃদু হেসে দেয়। ইন্সপেক্টর শামস থানাতে চলে গেছেন। অগত্যা আলভি একাই রাতের ডাকাতিতে যাওয়ার পূর্ব প্রস্তুতি নিচ্ছিল। মোটামুটি কষা শেষ। এবার খুশি মনে আলভি রবিনকে কল দিতে রিসিভ হয়। আলভি বলে, বন্ধু, আজকে সত্যিই তোমাকে অনেক মিস করব। আজকে ডাকাতি করতে যাচ্ছি তো। ওপাশ থেকে রবিনের উত্তর কি ছিল শোনা যায় না, কিন্তু রবিন হয়তো বিশেষ কোনো তথ্য দিয়েছে, যার ফলে আলভির হাসিমাখা মুখটা ভীষণ রকমের গম্ভীর হয়ে যায়। চলমান গল্পটি আপনার কেমন লেগেছে, কিংবা এর প্লটের কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে অবশ্যই জানানোর অনুরোধ রইল। গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।